ব্রুনেই। এই গোটা দেশটার পপুলেশন মাত্র 4.5 লক্ষ, কিন্তু জানলে আশ্চর্য হবেন এই ছোট্ট দেশটা বিশ্বের প্রথম 10টি ধনী দেশগুলোর মধ্যে একটা। এক কথায় যেন একটা সোনায় মোড়ানো দেশ। এখানে জনগণের মাথা পিছু বার্ষিক আয় প্রায় 29 লক্ষ টাকা। তার উপরে এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই, এডুকেশন, চিকিৎসা সবকিছু একদম ফ্রি। আর এই দেশের যিনি সুলতান রয়েছেন তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় $25 বিলিয়ন, এবং এই সুলতানের বংশ প্রায় 1400 বছর ধরে ব্রুনেইতে রাজত্ব করছেন। দেশটিতে বর্তমানে শরিয়া আইন চলে। এখানে মদ্যপান, ধূমপান, অশ্লীলতা, এমনকি সমকামিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানের সুলতানের লাইফস্টাইল। সোনার প্রাসাদ, প্রাইভেট জেট, 5000-এরও বেশি গাড়ি, এমনকি সুলতানের বাথরুমে বেসিন, কোমোড সবকিছু সোনা দিয়ে তৈরি। ঠিক যেমনটা ছোটবেলায় আমরা ওই যে আরব্য রজনীর গল্প পড়তাম তেমনটা। ইতিহাসে আপনারা মানসা মুসার গল্প নিশ্চয়ই শুনেছেন। আপনারা বলতে পারেন এই সুলতান হলেন আজকের দিনের মানসা মুসা। অথচ আজকের দিনে বিশ্বের 80% মানুষ হয়তো এই দেশটার নামই জানেন না। এমনকি দেশটা এতটাই ছোট যে ওয়ার্ল্ড ম্যাপে খুঁজতে গেলেও আপনাকে বারবার জুম করতে হবে। তবে মাত্র কয়েক দশক আগেই এই ব্রুনেই ছিল অত্যন্ত গরিব একটা কান্ট্রি। এখানে জনগণ নদীর ধারে বাঁশ আর কাঠ দিয়ে বানানো ছোট ছোট ঝুপড়িতে বসবাস করত। এমনকি দেশের খরচ সামলানোর জন্য সুলতানকে ব্রিটিশদের কাছ থেকে সাহায্য নিতে হতো। তো প্রশ্ন হলো, ব্রুনেই তাহলে আজকের দিনে কিভাবে এত ধনী হয়ে উঠল? ব্রুনেই সুলতানের এই বিপুল সম্পত্তি কোথা থেকে আসছে? যেখানে আফ্রিকার খনিজ সম্পদে ভরপুর দেশগুলোর মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, সেখানে এত ছোট একটা দেশ এমন রাজকীয় জীবনযাপন কিভাবে করছে? তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। দেখুন, এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে ব্রুনেইয়ের ইতিহাস এবং তার জিওগ্রাফিক্যাল লোকেশন। এটা হলো আমাদের ভারত, আর ভারতের একদম দক্ষিণ পূর্ব দিকের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাই হলো ব্রুনেই। দেশটার উত্তর দিকে সাউথ চায়না সি, আর বাকি পুরো দেশটাই মালয়েশিয়ায় ঘেরা। আর এই গোটা দেশটার আয়তন মাত্র 5765 বর্গ কিলোমিটার। মানে এই গোটা দেশটা আমাদের ভারতের রাজ্য সিকিমের থেকেও ছোট। ব্রুনেইয়ের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1200 বছর আগে। সে সময় এখানে বারুনাই নামে একটা ছোট রাজ্য ছিল। চীন, ভারত এদের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কও ছিল। আরও পারস্য থেকে বিভিন্ন মুসলিম ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতেন, আর তাদের হাত ধরেই ব্রুনেইতে মুসলিম ধর্মের প্রচার শুরু হয়। 1300 শতকের শেষের দিকে এখানে মুসলিমদের ইনফ্লুয়েন্স এতটাই বেড়ে যায় যে ব্রুনেইয়ের রাজকুমার আওয়াং আলাক বেতার 1368 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতান মোহাম্মদ শাহ নাম নিয়ে ব্রুনেইয়ের মসনদে বসেন। আর ইনিই ছিলেন ব্রুনেইয়ের প্রথম সুলতান। আর তাদের হাত ধরেই ব্রুনেইতে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। এই সুলতানের সাম্রাজ্য একটা সময় এতটাই শক্তিশালী হয়েছিল যে বর্তমানের ফিলিপিন্স থেকে শুরু করে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশ, এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত ব্রুনেইয়ের সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। ইভেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে শক্তিশালী নেভি এই ব্রুনেইয়ের হাতেই ছিল। কিন্তু 1700 শতক আস্তে আস্তে এই ব্রুনেইয়ের সাম্রাজ্যে পতন শুরু হয়। আপনি যদি ব্রুনেই এবং সিঙ্গাপুরের ইতিহাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা দেশকে ধনী বানানোর পেছনে ছিল প্রপার ভিশন, প্ল্যানিং এবং স্যাক্রিফাইস। তেমনই একটা পরিবারের সুরক্ষিত ভবিষ্যতের জন্য আজ থেকেই আমাদের প্ল্যানিং করা উচিত। কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে হঠাৎ কোনো মৃত্যু বা দুর্ঘটনা একটা পুরো পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। এটা ঠিক যে আমরা কোনো মৃত্যু বা দুর্ঘটনাকে আগে থেকে আটকাতে পারবো না, তবে আমরা এটা এনশিওর করতে পারবো যদি হঠাৎ কোনো মৃত্যু বা দুর্ঘটনা হয় আমাদের পরিবার যাতে সচ্ছল থাকতে পারে, তাদের যেন কোনো আর্থিক সমস্যা না হয়। তাই আপনার অবশ্যই দুটো ইন্স্যুরেন্স নেওয়া উচিত। একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়টা হেলথ ইন্স্যুরেন্স। তো প্রথমে আমি বলবো টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে। আপনি যদি আপনার পরিবারের একমাত্র আর্নিং সোর্স হন এবং ইন ফিউচার যদি আপনার সাথে কিছু খারাপ হয় তাহলে আপনার পরিবারের পাশে থাকবে এই টার্ম ইন্স্যুরেন্স। এই টার্ম ইন্স্যুরেন্স একদম সস্তা, আমি নিজেও এটা করিয়েছি, যেখানে আপনি প্রতি মাসে 699 টাকায় আপনার পরিবারকে 1 কোটি টাকার কভারেজ দিতে পারবেন, যাতে আপনি না থাকলে আপনার পরিবারের সমস্ত খরচ, যেমন পড়াশোনার খরচ, বিভিন্ন লোন পরিশোধ, এগুলো যাতে ভালোভাবে মিটে যেতে পারে। আর দ্বিতীয়টা হলো হেলথ ইন্স্যুরেন্স। ভারতের চিকিৎসার খরচ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি একটা মাত্র অসুখ থেকে দূরে আছি দেউলিয়া হওয়ার জন্য। এমনকি অনেকে চিকিৎসার জন্য নিজের বাড়ি ঘর, এমনকি সম্পত্তিও বেচে দিতে বাধ্য হন।
কিন্তু এই পরিস্থিতি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। মাসে মাত্র 400 থেকে 500 টাকার প্রিমিয়ামে আপনি পেয়ে যাবেন 1 কোটি টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ। এমনকি আপনি মাত্র 30 মিনিটের মধ্যেই ক্লেইম সাপোর্টও পাবেন। এমনকি কোনো 6 মান্থের প্রেগনেন্ট মাদারও এই ইন্স্যুরেন্স নিতে পারেন। তাই মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে এখনই আপনি এই ইন্স্যুরেন্সটা নিতে পারেন, যেখানে আপনি ডেলিভারি পর্যন্ত প্রায় 50,000 টাকা পর্যন্ত কভারেজ পাবেন। পরিবারের সুরক্ষা এবং আর্থিক সচ্ছলতার জন্য এই দুটো ইন্স্যুরেন্স কিন্তু আমাদের প্রত্যেকে নেওয়া উচিত। ইভেন আমি নিজেও এই দুটো ইন্স্যুরেন্স নিয়েছি। আমার এই ভিডিওটার ডিসক্রিপশন এবং কমেন্ট পিনে যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি আপনারা এই টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন, তাহলে আপনি এত কম প্রাইসের উপরেও এক্সট্রা 15% পাবেন টার্ম ইন্স্যুরেন্সের ডিসকাউন্ট, এবং হেলথ ইন্স্যুরেন্সে আরও 25% ডিসকাউন্ট পাবেন। তাই অবশ্যই এই ইন্স্যুরেন্স দুটোকে নিন এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। রাজ পরিবারের মধ্যেই পরবর্তী সুলতান কে হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, আর এই সুযোগে স্প্যানিশ, ইংরেজ এবং ডাচদের কন্ট্রোল এই এরিয়ায় বাড়তে থাকে। ধীরে ধীরে স্পেন ফিলিপিন্স দখল করে নেয়, ডাচরা বর্নিও দ্বীপের বেশ কয়েকটা এরিয়া দখল করে নেয়। 1840 সালে আবার ইংরেজ অফিসার জেমস ব্রুক সারওয়াক প্রদেশ দখল করে নেন, আর এভাবেই কমতে কমতে ব্রুনেই একটা ছোট্ট দ্বীপের মধ্যে সীমিত হয়ে যায়। সে সময় সুলতান ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তাকে যে কোনো উপায়ে তার এরিয়াটাকে বাঁচাতে হতো। আর এই সময় সুলতান ব্রিটিশদের কাছে হেল্প চান, যাতে ব্রিটিশরা তার সাম্রাজ্যকে প্রোটেক্ট করে। এরপর থেকেই ব্রুনেইয়ের যে ফরেন রিলেশন, ট্রেড এবং সিকিউরিটি, সেটা ব্রিটিশদের কন্ট্রোলে চলে যায়, আর সুলতানের হাতে থাকে ব্রুনেইয়ের শাসন ব্যবস্থা। এরপরেই 1906 সালে ব্রিটিশরা ব্রুনেইতে একজন রেসিডেন্ট নিযুক্ত করে, যার ফলে ব্রুনেইয়ের সমস্ত শাসন ব্যবস্থা ব্রিটিশদের কন্ট্রোলে চলে যায়। এরপর সুলতান শুধুমাত্র নামেই সুলতান থেকে যান। সুলতানকে সামনে রেখেই পুরো শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করত ইংরেজরা, আর সুলতান হয়ে যান ব্রিটিশদের হাতের পুতুল। আর এই যে পুরো সময়টা, 7th সেঞ্চুরি থেকে ব্রুনেইয়ের সাম্রাজ্য শুরু হওয়া আর 17th সেঞ্চুরিতে এসে ইংরেজদের কন্ট্রোল নেওয়া, এই পুরো সময়ের মধ্যেই দেশটার জনসংখ্যা কখনোই খুব বেশি ছিল না। তাই এখানে কোনোদিন তেমনভাবে ইকোনমিক ক্রাইসিস দেখা যায়নি। দেশের অর্থনীতি বেশিরভাগটাই ডিপেন্ড করত কৃষিকাজের উপর। এখানের স্থানীয় চাষিরা ধান, শাকসবজি, ফল এসব চাষ করত। দেশটার প্রায় 70% এরিয়া জঙ্গলে ঢাকা ছিল। সেখান থেকে কাঠ, মধু, রেজিন, আগার এই সমস্ত কিছু পাওয়া যেত, আর এগুলোর বিশ্ববাজারে তখন প্রচুর ডিমান্ডও ছিল। এছাড়াও সে সময় ব্রুনেইতে প্রচুর পরিমাণে রাবার গাছ ছিল, আর সেই রাবার কাঠ বাইরে বিক্রি করে সুলতান মোটা টাকায় ইনকাম করতেন। আর একটা উপকূলীয় দেশ হওয়ায় এখানে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক এগুলো পাওয়া যেত। দেশের লোকাল মার্কেট সহ বিদেশেও এগুলোর বিরাট চাহিদা ছিল। ব্রুনেইয়ের নদী বন্দরগুলো দিয়ে চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভারতের সঙ্গে তারা বাণিজ্য করত, আর এখান থেকেও সুলতান মোটা অ্যামাউন্টের ট্যাক্স আদায় করত। সব মিলিয়ে বলতে পারেন যে ব্রুনেই সে সময় একটা ওয়েলদি নেশন ছিল। তো প্রশ্ন হচ্ছে, ব্রুনেইয়ের ডাউনফল কবে থেকে শুরু হয়েছিল? ব্রুনেইয়ের ডাউনফল শুরু হয়েছিল 18 থেকে 19 শতকের সময়, যখন একটু একটু করে দেশটার আয়তন কমতে শুরু করে। আয়তন কমে যাওয়া, এখানে কৃষিকাজ করার মতো জমির পরিমাণ কমে যায়, সাথে ম্যান পাওয়ার কমে, তার সাথে এগ্রিকালচার সেক্টরে প্রোডাক্টিভিটি কমতে থাকে। ব্রুনেইয়ের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। বনজ সম্পদ, মাছ, টুকটাক বাণিজ্য, এসব থেকে যা ইনকাম হতো সেটা দিয়ে দেশ চালানো পসিবলই ছিল না। তার মধ্যে ইংরেজরা আবার সিকিউরিটি দেওয়ার নাম করে এখানে ঘাঁটি গেড়ে বসেছিল। এসবের ফলে দেশের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যায়। রাষ্ট্রীয় আয়ের বেশিরভাগটাই চলে যেত ইংরেজদের হাতে। ব্রুনেইয়ের সাধারণ মানুষরা এই সময় এতটাই গরিব হয়ে যায় যে তাদের দুবেলা খাবারটুকু জুটত না। শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার এই সব কিছু সুযোগ সুবিধা কমতে থাকে। বহু মানুষ এই সময় জঙ্গলে, নদীর পাশে বাঁশ এবং কাঠ দিয়ে ঝুপড়ি বানিয়ে বসবাস করত। ব্রুনেইয়ের রাজকোষের সময় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে 1900 থেকে 1920 সালের মধ্যে সুলতানকে ব্রুনেইয়ের খরচ চালানোর জন্য ইংরেজদের কাছ থেকে সাহায্য নিতে হতো। এক কথায় ব্রুনেই সে সময় এতটাই খারাপ অবস্থায় ছিল যে কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে এই দেশটা একটা সময় বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে। সময়টা ছিল 1929। ব্রুনেইয়ের সেরিয়া অঞ্চলে দেশের প্রথম তেলের খনি পাওয়া যায়, আর এরপর থেকে শুরু হয় ব্রুনেইয়ের ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন। অনেক ইংরেজ কোম্পানি, বিশেষ করে শেল, এখানে তেল উত্তোলনের কাজ শুরু করে।
যদিও সে সময় লাভের বেশিরভাগটাই চলে যেত ইংরেজদের পকেটে, কিন্তু তারপরেও তেল থেকে সুলতানের আয় বেশ ভালোই ছিল। দেশে এই সময় প্রচুর অর্থ আসতে শুরু করে, আর এই তেলের টাকা তৎকালীন ব্রুনেইয়ের সুলতান আহমেদ তাজউদ্দিন ব্রুনেইয়ের ডেভেলপমেন্টের জন্য খরচ করেন। এই সময় এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সবকিছুতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হয়। ব্রুনেই একটু একটু করে উন্নতির দিকে এগোতে শুরু করে, কিন্তু তখনই তাদের সামনে আরও একটা বাধা আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় এই ব্রুনেই দেশটা ছিল ইংরেজদের কন্ট্রোলে, আর এখানে প্রচুর পরিমাণে তেল পাওয়া যেত। তাই 1941 সালের 16 ডিসেম্বর জাপান ব্রুনেইয়ের উপর অ্যাটাক করে, আর মাত্র একদিনের মধ্যে জাপানি সেনারা ইংরেজদেরকে হারিয়ে দেয়, আর তারাই ব্রুনেইকে দখল করে নেয়। ইংরেজ সেনারা ব্রুনেই ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তারা যাওয়ার আগে এখানে থাকা সমস্ত অয়েল ফিল্ডগুলোতে আগুন ধরিয়ে দেয়, যাতে জাপানি সেনারা সেগুলো ব্যবহার করতে না পারে। তবে জাপানের বদলে এখানে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল ব্রুনেইয়ের সাধারণ মানুষদের, কারণ সেই সময় ব্রুনেইয়ের টোটাল অর্থনীতি এই তেলের উপর ডিপেন্ডেন্ট ছিল। টানা প্রায় 4 বছর ব্রুনেই জাপানের কন্ট্রোলে ছিল। এই 4 বছরে জাপানি সেনারা ব্রুনেইকে একেবারে ধ্বংস করে দেয়। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, হাসপাতাল তারা সবকিছু ধ্বংস করে ফেলেছিল। সাধারণ মানুষদেরকে তারা ফোর্স লেবার হিসাবে কাজ করাতো, মেয়েদেরকে ধর্ষণ করত, বাচ্চা থেকে বুড়ো সবাইকে নির্বিচারে হত্যা করত। আর সে সময় এই জিনিসগুলো প্রায় প্রতিদিনের ঘটনা ছিল। যুদ্ধে ব্রুনেইয়ের প্রচুর সাধারণ মানুষ মারা যান। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই ইংরেজরা আবারও ব্রুনেইতে ফিরে আসে, কিন্তু ততদিনে এই দেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ফলে সবকিছুই আবার নতুন করে শুরু করতে হতো। আর এই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে দেশটাকে ঘুরে দাঁড়াতে আরও কয়েক দশক সময় লেগে যায়। ব্রুনেইয়ের যে সমস্ত অয়েল ফিল্ডগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলোকে শেল কোম্পানি আবার নতুন করে চালু করে। 1950 সালের পর থেকে ব্রুনেইতে আবার তেল উৎপাদন আবার পুরোপুরিভাবে শুরু হয়। 60 এবং 70-এর দশকে এখানে বেশ কয়েকটা গ্যাস ফিল্ডও ডিসকভার করা হয়। ধীরে ধীরে দেশের ইকোনমি গ্রো করতে শুরু করে। 1950 সালের সময় ব্রুনেইয়ের যিনি সুলতান ছিলেন, ওমর আলী সাইফুল্লাহ, তিনি একজন মডার্ন এবং এডুকেটেড লিডার ছিলেন। তিনি ব্রুনেইকে নতুন করে গড়ে তোলার জন্য বেশ কিছু স্টেপ নিয়েছিলেন। যেমন তিনি দেশের রাস্তাঘাট, ব্রিজ, সরকারি অফিস, হাসপাতাল, স্কুল এগুলো আবার নতুন করে তৈরি করেন। দেশের রাজধানী শহর বন্দর সেরি বেগওয়ানকে তিনি ঢেলে সাজান। দেশে প্রচুর পরিমাণে প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা ফ্রিতে এডুকেশন নিতে পারত। হাসপাতালগুলো নতুন করে চালু করা হয়, যেখানে ওয়ার্ল্ড ক্লাস হেলথ ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়। তবে তখনও পর্যন্ত কিন্তু ইংরেজরা ব্রুনেই ছেড়ে চলে যায়নি। আর এত পরিমাণ ন্যাচারাল রিসোর্সের অ্যাক্সেস ছেড়ে ইংরেজরা যে সহজে যাবে না, সেটাও সুলতান খুব ভালোভাবেই জানতেন। কিন্তু সে সময় ইন্টারন্যাশনাল প্রেশার এবং ব্রুনেইয়ের স্বাধীনতার দাবি এতটাই চরম পর্যায়ে চলে যায় যে ইংরেজরা বাধ্য হয়ে সুলতানের সাথে একটা চুক্তি করে। 1959 সালে হওয়ায় চুক্তি অনুযায়ী তারা ব্রুনেইকে অটোনমি দেয়, মানে ব্রুনেইয়ের প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব থাকবে সুলতানের হাতে, কিন্তু ফরেন রিলেশন এবং সিকিউরিটি তখনও ইংরেজদের হাতেই ছিল। 1963 সালে যখন সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে মার্জ হয়, তখন ব্রুনেইকেও অফার দেওয়া হয় মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার, কিন্তু সুলতান ব্রুনেইকে স্বাধীন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সময় আবার ব্রুনেইয়ের ভেতরে রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় এবং সেখানে গণতন্ত্রের দাবি ওঠে। তবে সুলতান আর ইংরেজরা এই দুজনে মিলে এই পুরো ব্যাপারটাকে একেবারে ধামাচাপা দিয়ে দেন। সুলতান দেশ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান করে দেন এবং সুলতান এখানে পাকাপাকিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। সুলতান ধীরে ধীরে নিজের প্রশাসনিক ক্ষমতা বাড়াতে থাকেন, আর ফাইনালি 1984 সালের 1 জানুয়ারি ব্রুনেই পূর্ণ স্বাধীনতা পায়। আর সে সময় ব্রুনেইয়ের সুলতান ছিলেন হাসান আল বলকিয়া, আর এখনও পর্যন্ত তিনি ব্রুনেইয়ের সুলতান হিসাবে রয়েছেন। ব্রুনেইয়ে যে ম্যাসিভ গ্রোথ হয়েছে, এর পেছনে কিন্তু সুলতান হাসান আলের অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে। এর আগে যেহেতু ব্রুনেই ইংরেজদের কন্ট্রোলে ছিল, তাই সে সময় যে সুলতানরা ছিলেন তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেতেন না। কিন্তু স্বাধীনতার পর সবকিছুতেই রাষ্ট্রের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ব্রুনেই গভর্নমেন্ট সেল কোম্পানির সাথে মিলিতভাবে প্রতিদিন প্রায় 1,67,000 ব্যারেল তেল উত্তোলন করে। এই সময় ব্রুনেইয়ের প্রায় 90% ইকোনমি তেল এবং গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, আর এখানে সুলতানও ভীষণই লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করেন। সুলতানের প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান, যাতে মোট 1788টি রুম রয়েছে। প্রাসাদের গম্বুজ, দরজা, জানলা সবকিছুতেই সোনা বসানো। প্রাসাদের ভেতরেই বিরাট একটি মসজিদ রয়েছে। এখানে যে গেস্ট হাউস রয়েছে তার ক্যাপাসিটি প্রায় 10,000, আর এই পুরো প্রাসাদটার ভ্যালু প্রায় $1.4 বিলিয়ন। সুলতান যে গাড়িগুলো ব্যবহার করেন সেগুলো সোনার রোলস রয়েস থেকে শুরু করে 5,000-এরও বেশি লাক্সারি গাড়ি রয়েছে সুলতানের গ্যারেজে। সুলতানের সোনায় মোড়ানো প্রাইভেট জেট কোনো লাক্সারি 7 স্টার হোটেলের থেকে কম নয়।
দেশ বিদেশে তার প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি রয়েছে। তবে সুলতান যে নিজেই লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করছেন তা কিন্তু নয়। দেশের সাধারণ মানুষদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি প্রশাসনে ঢেলে খরচ করছেন, যার মধ্যে একটা হলো ব্রুনেই ন্যাশনাল হাউজিং স্কিম। এই স্কিমের আওতায় সরকার দেশের সমস্ত নাগরিকদের জন্য সস্তায় বা সহজ কিস্তিতে বাড়ি বানিয়ে দেয়। অনেক সময় দেশের গরিব মানুষদের জন্য সরকারি খাস জমিতে কমপ্লিটলি ফ্রিতে বাড়ি বানিয়ে দেওয়া হয়। দেশের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জন্য তিনি এডুকেশন কমপ্লিটলি ফ্রি করে দিয়েছেন। এমনকি হায়ার স্টাডিজের জন্য ব্রুনেই গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা সরকারি খরচে অস্ট্রেলিয়া, জাপান এবং ইউকের মতো অ্যাডভান্স দেশগুলোতে গিয়ে পড়াশোনার সুযোগ পায়। এই দেশের নাগরিকদের চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করতে হয় না। এমনকি যদি তাদের দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয়, তাহলেও তার পুরো খরচটাই সরকার দেয়। ব্রুনেইতে যেহেতু চাষাবাদ কম হয়, তাই বেশিরভাগ খাবারই বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। আর সরকার এখানেও ভর্তুকি দিয়ে ফুড আইটেমের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখে। আর এই দেশের নাগরিক যত টাকা ইনকাম করুক না কেন, এখানে তাদের 1 টাকাও ইনকাম ট্যাক্স দিতে হয় না। এখানে রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে মনে হবে আপনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছেন। এখানে কোনো গরিব মানুষ নেই, সবার কাছেই আছে প্রচুর টাকা। রাস্তাঘাটে ঘুরে বেড়ালে আপনি দেখতে পাবেন এখানে সাধারণ দোকানগুলোর ইন্টেরিয়র সোনা দিয়ে তৈরি। যদিও এর সব কিছুর পেছনে শুধুমাত্র তেল বা গ্যাস নয়, অন্য আরেকটি কারণ রয়েছে। ব্রুনেইয়ের পপুলেশন খুবই কম, মাত্র 4.5 লক্ষ, কিন্তু দেশটার আয় অনেক বেশি। তাই এখানের মানুষদের পার ক্যাপিটা ইনকামও অনেক বেশি, প্রায় 30 থেকে 40 হাজার ডলার। আর এখানে যেহেতু রাজ শাসন চলে, তাই এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটিও নেই। দেশে কোনো দাঙ্গা বা ধর্মঘট হয় না। ফলে পৃথিবীর বহু কোম্পানি ব্রুনেইতে তাদের কোম্পানির প্ল্যান্ট সেট আপ করেছে, যার ফলে এখানে নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে। আর এই কারণে দেশে বেকারত্ব একদম নেই বললেই চলে। হিউজ ন্যাচারাল রিসোর্সেস, প্রপার ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই সব কিছুর কম্বিনেশনের জন্যই আজকের দিনে ব্রুনেই ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা। তবে আগামী দিনে কিন্তু ব্রুনেইয়ের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জেস আসছে, কারণ শুধুমাত্র তেলের উপর ডিপেন্ড করে একটা দেশ চলতে পারে না। গোটা পৃথিবী এখন যেভাবে ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে এবং পেট্রোল ডিজেলের গাড়ির বদলে ইভি ব্যবহার করছে, তাতে আগামী কয়েক দশকে তেলের চাহিদা আরও কমবে। তখন এই দেশটার কি হবে? তবে সুলতান কিন্তু অলরেডি এই বিষয়ে ভেবে রেখেছেন। সুলতান হাসান আল বলকিয়া নিজেও জানেন ব্রুনেইয়ের তেলের ভান্ডার একদিন শেষ হয়ে যাবে, তেলের উপর মানুষের ডিপেন্ডেন্সি কমে যাবে। তাই ব্রুনেই গভর্নমেন্ট আগে থেকেই বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে ইনভেস্ট করে রেখেছেন, রিয়েল এস্টেট, স্টক মার্কেট, হসপিটালিটি সেক্টর। আর এটাই হচ্ছে তাদের প্ল্যান বি, যাতে তেল ছাড়াও দেশের ইকোনমি টিকে থাকতে পারে। আর বাকিটা তো সময় বলবে। তো কেমন লাগলো ব্রুনেইয়ের ইতিহাস আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও শেষে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আপনার পরিবারের সুরক্ষার জন্য টার্ম এবং হেলথ ইন্স্যুরেন্স এই দুটো ভীষণই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো ইন্স্যুরেন্সের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দেওয়া রয়েছে। ব্রুনেইয়ের মতো সিঙ্গাপুর একটা ভীষণই গরিব কান্ট্রি ছিল, কিন্তু আজকের দিনে সিঙ্গাপুর সাউথ ইস্ট এশিয়ার অন্যতম শক্তিশালী এবং ধনী দেশ। কিভাবে সিঙ্গাপুরের এই ট্রান্সফরমেশন হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। আমি ছিলাম মিঠুন, আর আপনি দেখছিলেন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।